হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 6-এর পারুল প্রশ্ন সংকলন টার্গেট 2025 এর যে 4 নম্বরের স্কুল আছে এর এক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতে বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে। তো এখানে একের এক দিকে আছে এক অংশ সমান 20%, 25%, 52% নাকি 100%। এক অংশ মানে আমরা জানি 100%। তারপরে 2 দাগ, √4² + 3² এর মান কত হবে? √4² + 3² সমান √4×4 = 3 3 9 সমান √25 আর 25 এর বর্গমূল হলো 5। তাহলে এটা 5 হবে। এক বছরের 3/4 অংশ সমান কত মাস? আমরা জানি 1 বছর সমান 12 মাস। তাহলে 12 মাসের 3/4 অংশ বের করতে হবে। তাহলে 12 মাসের 3/4 অংশ বের করতে হবে। তাহলে এখানে মাস লিখব। এটা 3 3 4 12 3 3 9 সমান 9 মাস। তাহলে এটা হচ্ছে 9 মাস। 22:33 সমান x:75 হলে x এর মান কত হবে? এখানে 22:33 সমান x:75 আছে, বা 22/33 সমান x/75। তাহলে এখান থেকে আমরা যেটা করি, এই কোনাকুনি গুণ করি বা বজ্র গুণ করি। 33 এর সাথে x গুণ করি, 33x সমান 22 এবং 75 গুণ করি, 22 এবং 75। তাহলে এখান থেকে লিখব কি, x সমান এই 22 × 75 আর নিচে লিখব এই 33। 11 দিয়ে কাটলে 11 দুগুণ 22, 3 11 33, 3 25 75। 25কে 2 দিয়ে গুণ, তাহলে এটা হবে 50। আমরা যদি এইভাবে না করি, এইখান থেকে আরেকভাবে করতে পারি। দেখো যে x সমান কত হবে সেটা আমরা একবারে লিখতে পারি। x এর কোনাকুনি যে সংখ্যা থাকবে তাকে নিচে লিখব, বাকি সংখ্যা দুটি উপরে গুণ করে বসাবো। এটা মনে রাখতে হবে, x এর কোনাকুনি যে সংখ্যা থাকবে তাকে নিচে বসাবো আর বাকি সংখ্যা দুটো উপরে গুণ করে বসাবো। তাহলে এটা হিসাব করলে এটা আর এটা সেম, এখানেও 50 হবে। সুতরাং তোমরা এভাবে ভেঙে ভেঙে করতে পারো বা একবারে এভাবেও করতে পারো। তোমার বন্ধুর বর্তমান বয়স x বছর। 3 বছর আগে বয়স কত ছিল? 3 বছর আগে 3 বছর কম ছিল, তাহলে x থেকে 3 বাদ, অর্থাৎ x - 3 বছর। এটা হবে x - 3 বছর। একটি সরলকোণ, একটি সমকোণের একটি সরলকোণ সেটা হলো 180 ডিগ্রি, আর একটা সমকোণ সেটা হলো 90 ডিগ্রি। তাহলে এই সরলকোণটা এই 90 ডিগ্রি ডবল, 90কে ডবল করলে কিন্তু 180 ডিগ্রি হয়। তাহলে কী হবে? এটা ডবল হবে। সমকোণের সরলকোণটা সমকোণের ডবল, বা অন্য ভাষায় বলতে গেলে বলতে হয় সরলকোণটা সমকোণের দ্বিগুণ, বি। গসাগু নির্ণয় করো। 6 টাকা 50 পয়সা, 7 টাকা 80 পয়সা। তাহলে এই টাকাকে, এখানে টাকা পয়সা এই দুটো সংখ্যাকেই পয়সা করে নেব, আর এখানে দুটো সংখ্যাকেই পয়সা করে নেব, তারপরে গসাগু করব। ছ টাকা 50 পয়সা, তাহলে 6 টাকা আমরা জানি 600 পয়সা হয়, তার সাথে 50 পয়সা যোগ করতে হবে, সমান 650 পয়সা। তারপরে 7 টাকা 80 পয়সা, আমরা জানি 1 টাকায় 100 পয়সা হয়, তাহলে 7 টাকায় হবে 700 পয়সা প্লাস এখানে 80 পয়সা সমান 780 পয়সা। এখন 650 এবং 780 এর গসাগু করতে হবে। তাহলে 650 780 এক, তো এখানে 130 হয়েছে। এবারে এখানে আছে 650, তাহলে আমরা জানি 5 13 65, 5 0 0,
3 পাঁচা 15, 5 হাতে 1, 5 একে 5 আর একে 6, তাহলে গসাগু হলো 130। অতএব গসাগু সমান 130 পয়সা সমান 100 পয়সা আর 30 পয়সা। তাহলে 1 টাকা, 100 পয়সাতে 1 টাকা 30 পয়সা, তাহলে এটা হলো 1 টাকা 30 পয়সা। কুড়ি সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? তাহলে 20 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র হলো 4 ইন্টু বাহু সমান 4 ইন্টু 20 সেমি, তাহলে 4 20 80, অর্থাৎ পরিসীমা হচ্ছে 80 সেন্টিমিটার। পরিসীমা 80 সেমি। 89 কে রোমান সংখ্যায় ও XXVI কে হিন্দু আরবিক সংখ্যায় লেখো। তাহলে 89 কে রোমান সংখ্যায় লিখতে হবে। তাহলে এখানে প্রথমে 80 ধরবো, L ফর 50, X, তাহলে 50 10 60, 70, 80, 9 কে আমরা IX লিখি, এটা হলো 89। আর X ফর 10, X ফর 10, তাহলে 10 10 20, আর VI মানে 6, তাহলে এটা হলো 26। মানের ঊর্ধ্বক্রমে সাজাও। 1 2 3 4, চারখানা সংখ্যা দেওয়া আছে, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। প্রথমটা আছে √36 প্লাস √25, 36-এর বর্গমূল 6, 25-এর বর্গমূল 5 এবং 6 5 11। তারপরে আছে √49 প্লাস √9, 7 7 49, 3 3 9, এটা হলো 10। তারপর আছে √25 প্লাস √100, তাহলে 5 5 25, 10 10 100, তাহলে এটা হলো 15। √4 প্লাস √16, 4-এর বর্গমূল 2, 16-এর বর্গমূল 4, তাহলে এটা হলো 6। তাহলে এখানে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, তাহলে ছোট সংখ্যাটা সবার আগে লিখতে হবে, তারপরে পরপর বড়গুলো লিখতে হবে। তো এটা প্রথম, তারপরে এটা প্রথম, তারপরে এটা, তারপরে এটা আছে, তারপরে এটা। তাহলে লিখব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে প্রথমে এটা √4 প্লাস √16, তারপরে এটা √49 প্লাস √9, তারপরে এটা √36, √25, তারপরে এটা √25 আর √100। দেবা কাল 10টা 25 PM এ শুয়ে পড়ল, কিন্তু আজ 6টা 10 AM এ ঘুম থেকে উঠে পড়ল। দেবা কতক্ষণ ঘুমিয়েছে? তাহলে এই 6টা 10 AM থেকে বিয়োগ করতে হবে 10টা 25 PM।
এটা আবার আগের দিন। তাহলে 6-এ আছে দেবা কাল 10:25 PM এ শুয়ে পড়লো, কিন্তু আজ 6:10 AM এ ঘুম থেকে উঠে পড়লো। দেবা কতক্ষণ ঘুমিয়েছে? তাহলে এখানে আমরা দুটো দফায় বিয়োগটা করব। প্রথমে কাল 10:25 থেকে রাত 12টা পর্যন্ত কত সময় পাচ্ছি সেটাই বের করে নেব। তারপরে রাত 12টা থেকে সকাল 6:10 AM এই সময়ে এটা কতক্ষণ পাচ্ছি, তাহলে এই দুটো সময় যোগ করে দিতে হবে। তো এখানে কাল 10:25 PM থেকে 10:25 পর্যন্ত মোট সময়, তাহলে ঘন্টা আর এখানে মিনিট, ঘন্টা মিনিট। তাহলে এখানে ঘন্টা 12:00 আর এখানে আছে 10টা, এখানে 25 মিনিট। ওপরে ছোট নিচে বড়, তাহলে এটা বিয়োগ করা যাবে না, সেই জন্য আমরা ঘন্টা এবং মিনিট আলাদা করে লিখে নিলাম। ঘন্টার জায়গাতে 1 ঘন্টা কমিয়ে দিলাম, 11। 1 ঘন্টায় 60 মিনিট হয়, তাহলে 60 মিনিটটা এখানে লিখলাম। আর এখানে 10 এবং 25। এখন বিয়োগটা করা যাবে। এটা বিয়োগ করলে 35, এটা মিনিট, আর এটা বিয়োগ করলে 1 ঘন্টা। আচ্ছা, তাহলে 12টা PM যেটা আছে, 12টা PM থেকে সকাল যেটা 6:10 AM পর্যন্ত মোট সময়, এখানে তাই ঘন্টা মিনিট, তাহলে এখানে ঘন্টা আর মিনিট। তো এটা বিয়োগ না করে আমরা বলতে পারি, যে 12টা থেকে যেহেতু 6:10, তাহলে এখানে হবে 6 ঘন্টা। তাহলে আমরা এখানে বিয়োগ না করে বলতে পারবো 6 ঘন্টা 10 মিনিট, 6 ঘন্টা 10 মিনিট। তাহলে মোট সময়, এই সময় এবং এই সময় যোগ করতে হবে, সমান এখানে 6 ঘন্টা আর এখানে 1 ঘন্টা, 6 প্লাস 1 ঘন্টা। আর মিনিট, এখানে 35 মিনিট, এখানে 10 মিনিট, 35 প্লাস 10 মিনিট সমান 7 ঘন্টা 45 মিনিট। তো এখানে ছিল কি, এখানে ছিল যে দেবা কতক্ষণ ঘুমিয়েছে। অতএব দেবা 7 ঘন্টা 45 মিনিট আমার কাছে 26টি স্ট্যাম্প আছে, আমিও মিতা 8:5 অনুপাতে স্ট্যাম্পগুলি ভাগ করে নেব। প্রত্যেকে কতগুলি করে স্ট্যাম্প নেব। তাহলে এখানে আছে 7 দাগে, আমার কাছে 26টি স্ট্যাম্প আছে, আমিও মিতা 8:5 অনুপাতে স্ট্যাম্পগুলি ভাগ করে নেব। প্রত্যেকে কতগুলি করে স্ট্যাম্প নেব। তাহলে এখানে আমার ও মিতার স্ট্যাম্পের অনুপাত দেওয়া আছে, সেই জন্য আমার স্ট্যাম্পের আনুপাতিক ভাগার মিতার স্ট্যাম্পের আনুপাতিক ভাগার বের করব। সেই আনুপাতিক ভাগার এই 26-এর সাথে গুণ করলে আমার স্ট্যাম্পের সংখ্যা বেরোবে আর মিতার স্ট্যাম্পের সংখ্যা বেরোবে।
তাহলে এখানে প্রথমেই লিখব যে আমার ও মিতার স্ট্যাম্পের সংখ্যার অনুপাত। আমার ও মিতার স্ট্যাম্পের সংখ্যার অনুপাত, এটা আছে 8:5। অতএব আমার স্ট্যাম্পের আনুপাতিক ভাগাহার সমান, এটা আমার এটা মিতার, তাহলে 8 লিখব আর নিচে 8 আর 5 যোগ করে লিখব, সমান 8/13 ও মিতার স্ট্যাম্পের আনুপাতিক ভাগাহার সমান, এটা 5/13। মোট স্ট্যাম্পের সংখ্যা স্ট্যাম্পের সংখ্যা সমান 26। অতএব আমার স্ট্যাম্পের সংখ্যা যে 26 আছে এর সাথে আমার আনুপাতিক ভাগাহারটা গুণ করতে হবে। 8 দুগুণ 16, তাহলে আমার স্ট্যাম্পের সংখ্যা হলো 16 ও মিতার স্ট্যাম্পের সংখ্যা 26 ইন্টু আনুপাতিক ভাগাহার 5/13, 5 দুগুণ 10। তাহলে এখানে আছে প্রত্যেকে কতগুলি করে স্ট্যাম্প নেব। অতএব আমি 16টি ও মিতা 10টি স্ট্যাম্প নেব। 3 আছে এবছর পাড়ার ক্লাব থেকে দীঘা বেড়াতে যাওয়া হবে। খরচ হিসেবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মোট 4,096 টাকা চাঁদা উঠেছে। মোট কতজন সদস্য বেড়াতে যাবে? তাহলে এখানে যতজন সদস্য তত টাকা করে চাঁদা দিলে আমরা মোট টাকার বর্গমূল করতাম সদস্য সংখ্যা বের করার জন্য, কিন্তু যতজন সদস্য তত টাকা করে দেয়নি, বরং তার 4 গুণ করে টাকা দিয়েছে। সেই জন্য মোট যে টাকা উঠেছে একে 4 দিয়ে ভাগ করব। ভাগ করলে যে ভাগফলটা পাবো সেই সংখ্যাটা হবে যতজন সদস্য ততজন টাকা দিলে ওই সংখ্যাটাই পেতাম। তাহলে 4 দিয়ে ভাগ করার পরে যে সংখ্যা পাবো তাকে বর্গমূল করলে আমরা সদস্য সংখ্যা পেয়ে যাব। তাহলে এখানে লিখতে হবে যে যতজন সদস্য যদি তত টাকা করে দিত তাহলে মোট চাঁদা হতো কত, এটা ভাগ 4 টাকা। যতজন সদস্য যদি প্রত্যেকে তত টাকা করে দিত তবে মোট চাঁদা হতো সমান 4,096
ভাগ 4 টাকা। তাহলে 4 দিয়ে ভাগ করে ফেলি, 4096কে, 4 1 কে 4, 4 0 0, 4 2 8, 4 4 16, তাহলে সমান 1024 টাকা। তাহলে যতজন সদস্য প্রত্যেকে তত টাকা করে দিলে মোট চাঁদা হতো এই টাকাটা। তাহলে অতএব সদস্য সংখ্যা তাহলে যতজন সদস্য তত টাকা করে দিলে 1024 হতো টাকা। তাহলে সদস্য সংখ্যা হবে এই 1024কে বর্গমূল করতে হবে। এক 0 2 4 বর্গমূল করে দিই, দুটো করে সংখ্যা নেব ডান দিক থেকে। তাহলে বাদিকে থাকছে 10, তাহলে আমরা 3 দিয়ে দেবো, 3 3 3 9, বিয়ে করে 1 পেলাম, 2 4 নামালাম, 3 এর ডবল 6, এখানে 3 এর ডবল 6 এখানে লিখলাম, আমাকে 4 আনতে হবে। তাহলে আমরা 2 2 4 করতে পারি বা 8 8 64 করতে পারি, 8 8 64 বা 2 2 4। তাহলে যদি 2 দিয়ে দেখি, 2 এবং 62 গুণ করতে হবে, 2 2 4, 6 2 12, হ্যাঁ এর সাথে মিলছে। তাহলে 2 দিয়ে দিলে 1 2 4, তো এখানে বর্গমূল হলো 32। অতএব বর্গমূল সমান 32। তাহলে সদস্য সংখ্যা, অতএব মোট কতজন সদস্য বেড়াতে যাবে, অতএব মোট 32 জন সদস্য বেড়াতে যাবে। 3 2-তে আছে, আমার পড়ার বইয়ের ও গল্পের বইয়ের সংখ্যার অনুপাত /3। পড়ার বই 28টি হলে গল্পের বইয়ের সংখ্যা কত ও মোট বই কত? তাহলে পড়ার বই এবং গল্পের বই, তাহলে লিখব কি, পড়ার বই বাই গল্পের বই সমান 4/3, যেখানে পড়ার বইয়ের সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ গল্পের বইয়ের সংখ্যা পেয়ে যাব। তারপর দুটি বই পাওয়ার পরে, মানে এখানে পড়ার বই দেওয়া আছে আর গল্পের বই পেয়ে যাব, তাহলে পড়ার বই ও গল্পের বই যোগ করলে আমরা মোট কতটি বই আছে সেই বইয়ের সংখ্যা পাবো। তাহলে লিখব কি, তাহলে লিখব, আচ্ছা আমার পড়ার বই বাই গল্পের বই, এটা আছে 4/3। তো পড়ার বই 28 আছে, পড়ার বই 28, তাহলে লিখব বা 28 বাই গল্পের বই 28 বাই গল্পের বই, এটা সমান 4/3। আমাকে গল্পের বইয়ের সংখ্যা বের করতে হবে, বা গল্পের বই সমান গল্পের বইয়ের সংখ্যা লেখার সময় আমরা কি করব, কোনাকুনি 4 আছে, 4 সংখ্যাটাকে নিচে লিখব, উপরে 28 এবং 3 লিখব। 4 7 28, 7 এবং 3-এর সাথে গুণ করলে 3 7 21, তাহলে 21 বেরোলো। তো গল্পের বইয়ের সংখ্যা কত? তো গল্পের বইয়ের সংখ্যা অতএব গল্পের বইয়ের সংখ্যা সমান 21। এরপরে আছে মোট বই কত? মোট বই, এখানে এরকম 2 রকমের বই আছে, পড়ার বই প্লাস গল্পের বই, পড়ার বই আছে 28টি আর গল্পের বই আছে 21টি।
সমান 28 এবং 21 যোগ করতে হবে, এটা 9 4 সমান 49টি। তাহলে লিখব অতএব গল্পের বইয়ের সংখ্যা কত ও মোট বই কত। অতএব গল্পের বইয়ের সংখ্যা 21 ও মোট বই বা মোট বইয়ের সংখ্যা সমান 49। 3 আছে, দাদু মেলায় যাওয়ার জন্য তোমাকে 50 টাকা দিলেন, তুমি সেই টাকার 75% মানে 70% খরচ করলে ও বাকি টাকা জমানোর ভারে ফেলে দিলে। হিসাব করে দেখো কত টাকা মেলায় খরচ হয়েছে ও কত টাকা ভাড়ে জমানোর জন্য ফেলা হয়েছে। তাহলে মোট 50 টাকা, 50 টাকার এই 70% মানে কত সেটা বের করে ফেলতে হবে। পঞ্চাশ টাকার 70%, তাহলে 70% মানে আমরা জানি সমান 50 ইন্টু 70/100। এখানে অবশ্যই টাকা লিখব। তাহলে যদি 10 দিয়ে কাটাকুটি করি, 10 10 কে 100, এটা 5 10 কে 50, 10 1 10, এটা 7 10 কে 70। তাহলে সমান 5 ইন্টু 7 টাকা সমান 5 7 35 টাকা। তাহলে এই 35 টাকা বেরোলো, 50 টাকা 70%। আর এই টাকাটা এই টাকা খরচ করা হয়েছে। তাহলে লিখবো আমি খরচ করলাম 35 টাকা। মোট টাকা ছিল 50 টাকা, তার থেকে 35 টাকা খরচ করেছি, বাকি টাকা জমানো ভাড়ে ফেলে দিলে। আচ্ছা, তাহলে বাকি টাকার পরিমাণ তাহলে মোট ছিল 50 টাকা, 50 টাকা থেকে এই 35 টাকা বিয়োগ করতে হবে। পঞ্চাশ টাকা থেকে 35 টাকা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে 5 আর 5 দিলে 10, সাথে 1 4, তাহলে সমান 15 টাকা। তাহলে 15 টাকা ভাড়ে ফেললাম। তো এখানে আছে জমানো টাকা ভাড়ে ফেলাচ্ছে। হিসাব করে দেখো কত টাকা মেলায় খরচ হয়েছে ও কত টাকা ভাড়ে জমানোর জন্য ফেলা হয়েছে। অতএব মেলায় খরচ হয়েছে 35 টাকা ও ভাড়ে জমানোর জন্য ফেলা হয়েছে 15 টাকা। তিনের 4 আছে, 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা 12 18 ও 30 দ্বারা বিভাজ্য। তাহলে এই 12 18 30-এর প্রথমে লসাগু করে নিতে হবে। এবার দেখতে হবে সেই লসাগুকে পূর্ণবর্গ করার জন্য কত দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে গুণ করে ফেলবো, গুণ করে পূর্ণবর্গ করে নেব এবং এই পূর্ণবর্গ সংখ্যা যেটা পেলাম তাকে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে পরপর গুণ করে করে যাব যতক্ষণ না 4 অঙ্কের সংখ্যা আসছে। তাহলে প্রথম 12 18 এবং 30 এর লসাগু করে নিতে হবে। 12 18 ও 30 এর লসাগু করে পাই
2 দিয়ে 6 দুগুণ 12, 9 দুগুণ 18, 15 দুগুণ 30। আচ্ছা 2 দিয়ে হবে না, এবার 3 দিয়ে। 3 দুগুণ 6, 3 3 9, 3 5 15। তাহলে লসাগু সমান 2 3 2 3 5। 3 5 15, 15 দুগুণ 30, 3 30 90, 90 দুগুণ 180। তাহলে এটা পেলাম 180। 180-র মধ্যে, তাহলে 180-র মধ্যে কি আছে? দুখানা 2 আছে, মানে 2-এর স্কোয়ার। তারপরে দুখানা 3 আছে, 3-এর স্কোয়ার। একটা 5 আছে, 5-এর জোড় নেই। তাহলে প্রথমে 180-কে 5 দিয়ে গুণ করে নেব, তাহলে পূর্ণবর্গ হবে। 5 8 90, অর্থাৎ এটা হলো 900। এটা 1 2 3 3 অঙ্কের সংখ্যা। আমাকে উপযুক্ত সংখ্যা গুণ করে 4 অঙ্কের সংখ্যা আনতে হবে। তাহলে 900 একে এবার আমি পূর্ণবর্গের সংখ্যা 4 দিয়ে গুণ করছি। 2 দুগুণ 4, 3 3 9, 9 দিয়ে গুণ করব। 4 4 16, 16 দিয়ে গুণ করব। 5 5 25, 25 দিয়ে গুণ করব, যতক্ষণ না 4 অঙ্কের সংখ্যা আসবে। তো এক এক করে গুণ করে দেখি কত আসছে। 4 নং 36। হ্যাঁ, এখানে 4 অঙ্কের সংখ্যা এলো। এখানে দেখি 9 নং 81, এখানেও 4 অঙ্কের সংখ্যা এলো। তাহলে কি? তাহলে সবচেয়ে বড় সংখ্যা যেটা সেটা নিতে হবে। 900 নং 144, এখানে কিন্তু সংখ্যা 5 অঙ্কের চলে এসছে, তাহলে এটা করার দরকার নেই। তাহলে 4 অঙ্কের সংখ্যা আমরা দুটো পাচ্ছি, একটা হলো 8100 আর একটা হলো 3600। তাহলে বৃহত্তম এই 8100। তো এখানে প্রশ্ন ছিল যে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণ সংখ্যা নির্ণয় করো যা 12, 18 এবং 30 দ্বারা বিভাজ্য। তাহলে সংখ্যাটি হলো এই 8100। নির্ণেয় সংখ্যাটি 8100। 5 দাগে আছে তোমার বয়স 10 বছর 11 মাস 18 দিন, তোমার ভাইয়ের বয়স 7 বছর 5 মাস 20 দিন এবং তোমার দাদার বয়স 13 বছর 8 মাস 12 দিন। তিনজনের মোট বয়স কত? তাহলে তিনজনের মোট বয়স যোগ করতে হবে। তাহলে লিখব তিনজনের মোট বয়স যোগ করে পাই। তিনজনের বয়স যোগ করে পাই। তো এখানে বয়স বছর, মাস এবং দিনে আছে, তাহলে লিখব বছর, মাস আর এখানে দিন। তো তোমার বয়স 10 বছর 11 মাস 18 দিন, আমার বয়স 10 বছর 11 মাস 18 দিন। তারপরে তোমার ভাইয়ের বয়স 7 বছর 5 মাস 20 দিন, 7 বছর 5 মাস 20 দিন। তোমার দাদার বয়স 13 বছর 8 মাস 12 দিন, 13 বছর 8 মাস 12 দিন। তাহলে তিনটি বয়স লেখা হলো, এবার যোগ করতে হবে। তো যেখান থেকে ইচ্ছা যোগটা শুরু করা যায়, আমি এখান থেকে করছি। 10 আর 7 17, 17 আর 3 20, 20 আর 10 30। তাহলে 30 বছর। 11 5 16, 16 আর 8 24। তাহলে এটা বছর, এটা মাস, এখানে দিন 8 0 2, তাহলে 10-এর 0 হাতে 1, 8 আর 2 10, 10-এর 0 হাতে 1, 1 আর 1 2, 2 আর 2 4 5, 50 দিন। তাহলে এবার আমি ডান দিক দিয়ে চেঞ্জ করতে করতে আসবো। এখানে 50 দিন আছে, তাহলে 1 মাস পেতে গেলে এর থেকে 30 দিন নিয়ে নিতে হবে, সমান 30 বছর 24 মাস। আর এখানে লিখব প্লাস 1 মাস, 30 দিন 1 মাস, 1 মাস 20 দিন, সমান পেলাম 30 বছর
24 এক 25, 25 মাস 20 দিন, তাহলে দিনটা মিটলো। এবার মাসটাকে চেঞ্জ করি, মাসটাকে বছর করে নেব। তো এখানে 30 বছর 25 মাস, আমরা জানি 24 মাসে 12 মাসে এক বছর, 24 মাসে 2 বছর, তাহলে এটা 2 বছর 1 মাস। 2 বছর 1 মাস হলে 25 মাস হয়, কারণ 12 মাসে 1 বছর, 12 ডবল 24, 24 মাসে 2 বছর, আর 25 মাসে 2 বছর 1 মাস, এটা প্লাস 20 দিন, সমান 30 আর 2 32, তাহলে 32 বছর 1 মাস 20 দিন, তাহলে তিনজনের মোট বয়স 32 বছর 1 মাস 20 দিন। 3-6 আছে 210 টাকা ফাতিমা ও শাকিলের মধ্যে 3:4 অনুপাতে ভাগ করলে কাকে কত টাকা দেওয়া হবে? তাহলে 210 টাকা ভাগ করতে হবে 3:4 অনুপাতে। তাহলে এখানে যে অনুপাতটা দেওয়া আছে, সেই অনুপাতটা প্রথমে লিখে নিতে হবে। ফতেমার টাকা ইজ টু শাকিলের টাকা। ফতেমার টাকা ও শাকিলের টাকা এটা হলো 3:1, এই 3:4, তাহলে লিখবো ফতেমার টাকার আনুপাতিক ভাগাহার তিন, এবং 3 আর 4 মিলে 7। আচ্ছা, শাকিলের টাকার আনুপাতিক ভাগাহার, এই আনুপাতিক ভাগাহার বের করে নিয়ে এই আনুপাতিক ভাগাহারের সাথে 210 গুণ করলে আমরা প্রত্যেকে টাকা পেয়ে যাব। শাকিলের টাকার আনুপাতিক ভাগাহার 4/7। মোট টাকার পরিমাণ সমান 210 টাকা। অতএব ফতেমার টাকার পরিমাণ টাকা মোট, আর ফতেমার টাকার আনুপাতিক ভাগাহার 3/7। 3 × 21, 30, তাহলে 30 × 3 টাকা সমান 3×3=90 টাকা। ও শাকিলের টাকার পরিমাণ $210, তার সাথে গুণ করতে হবে শাকিলের আনুপাতিক ভাগাহার, এটা 4/7। 3 × 21, 30, এবং এদিকে 4 আছে, 30 × 4, 3×4=12, অর্থাৎ 120 টাকা। তাহলে অতএব এখানে লেখা আছে যে 3:4 অনুপাতে ভাগ করলে কাকে কত টাকা দেওয়া হবে। অতএব ফতেমাকে 90 টাকা ও শাকিলকে 120 টাকা দেওয়া হবে।
তিনের সাথে আছে সরল করো, এখানে একটা সরল অঙ্ক দেওয়া আছে। তাহলে 1 মাইনাস 1/2 ডিভাইডেড বাই 2 মাইনাস 1/2, 1/2 মাইনাস 1/3 মাইনাস 1/6। এখানে একটা রেখা বন্ধনী দেওয়া আছে, ফার্স্ট ব্র্যাকেট বন্ধ, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ আর থার্ড ব্র্যাকেট বন্ধ। তাহলে প্রথমে রেখা বন্ধনীর কাজটা করব। 1 মাইনাস থার্ড ব্র্যাকেট 1/2 ডিভাইডেড বাই সেকেন্ড ব্র্যাকেট 2 মাইনাস, আচ্ছা এখানে 1/2 মাইনাস 3 এবং 6 এর লসাগু 6, 3 এবং 6 এর লসাগু 6, 3 এবং 6 এর লসাগু 6, 6 বসালাম। এবার 3 দিয়ে 6কে ভাগ করলে আমরা 2 পাই, 2 দিয়ে 1কে গুণ, 2 1কে 2 মাইনাস 6 দিয়ে 6কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1কে গুণ, 1 1কে 1 সমান 1 মাইনাস থার্ড ব্র্যাকেট 1/2 ভাজিতক 2 বিয়োগ 1/2, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এটা 1/2 মাইনাস 2 থেকে 1 বিয়োগ করলে 1 হলো, আর এখানে 6, 1/6, 1 মাইনাস থার্ড ব্র্যাকেট 1/2 ভাজিতক 2 মাইনাস 1/2। আচ্ছা এখানে 2 এবং 6 এর লসাগু 6, 2 দিয়ে 6কে ভাগ করলে 3 পাই, 3 দিয়ে 1কে গুণ, 3 1কে 3 মাইনাস 6 দিয়ে 6কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1কে গুণ, 1 1কে 1 1/2। আর এখানে ব্র্যাকেট এবং 1/2 এর মাঝখানে চিহ্ন নেই, চিহ্ন না থাকলে আমরা ধরে নেব সেখানে গুণ চিহ্ন আছে। 3 মাইনাস 1 অতএব 2 হলো বাই 6। যদি কাটাকুটি করি 2 1কে 2, 1/2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 2 মাইনাস 1 1কে 1, এখানে 6, 1/6 এটা আসছে। 1 মাইনাস থার্ড ব্র্যাকেট 1/2 মাইনাস 2 এর নিচে 1 ধরতে হবে, 1 এবং 6 এর লসাগু 6, 1 দিয়ে 6কে ভাগ করলে 6 পাই, 6 দিয়ে 2কে গুণ, 6 2 12, 6 দিয়ে 6কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1কে গুণ, 1 1কে 1 সমান 1 থার্ড ব্র্যাকেট 1/2 ডিভাইডেড বাই 12 থেকে 1 বিয়োগ অর্থাৎ 11 হয়ে গেল বাই 6। এরপরে সমান এখানে দেব 1 মাইনাস থার্ড ব্র্যাকেট 1/2 ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে পরের ভগ্নাংশটা উল্টে লিখতে হয়, অর্থাৎ ভগ্নাংশের অনন্যক লিখতে হয়, অনন্যক লিখলাম বা উল্টে লিখলাম। এবার যদি কাটাকুটি করি 2 1কে 2, 3 2 6, 1 মাইনাস এখানে থাকছে 1 গুণ 3 আর নিচে থাকছে 1 গুণ 11 সমান 1 মাইনাস 3 1কে 3, 11 1কে 11। এখানে 1 এর নিচে 1 ধরবো, 1 আর এবং 11 এর লসাগু 11, 1 দিয়ে 11কে ভাগ করলে 11 পাই, 11 দিয়ে 1কে গুণ, 11 1কে 11, 11 দিয়ে 11কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 3কে গুণ, 3 1কে 3, তাহলে 11 থেকে 3 বিয়োগ করলে 8 আর নিচে 11, তাহলে এটা এই 8 এর 11 উত্তর। তাহলে অতএব নির্ণেয় সরল ফল সমান 8/11।
তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।